নিবেদন অন্য প্রেম। আজকের গল্পটি আমার মেয়ের কাছ থেকে শোনা। আমার মেয়ে বরাবরই পড়াশোনায় বেশ ভালো। দুর্গাপুরের একটি নামী ইংলিশ মিডিয়াম স্কুল থেকে সে আইসিএসসি পাস করে 90% নম্বর নিয়ে। ওই স্কুলে আইসিএসসিতে সায়েন্স ছিল না, তাই সে অন্য একটি স্কুল থেকে সিবিএসসি বোর্ডের 12 পাস করে 90% নম্বর নিয়ে। সেটিও যথেষ্ট নামকরা স্কুলই। ওর পড়াশোনার জন্য আমাদের প্রায় কোনো খরচই করতে হয়নি, শুধুমাত্র সিবিএসসি স্কুলে ভর্তির জন্য 20,000 টাকা মতো লেগেছিল এবং 12 ক্লাসে তার জন্য একটি টিউশনেরও ব্যবস্থা করতে হয়েছিল। পাস করার পর সে ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট দিল এবং আইআইটি জয়েন্টও দিল। ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্টের রেজাল্ট অনুযায়ী সে মোটামুটি ভালো কলেজেই পেত, কিন্তু সে বলল যে ফিজিক্সে অনার্স নিয়ে পড়বে এবং ভবিষ্যতে ফিজিক্স নিয়েই আরও পড়াশোনা করার ইচ্ছে তার। তাই সে এখানকার একটি মোটামুটি নামী কলেজে গ্র্যাজুয়েশন করার জন্য ফিজিক্স নিয়ে ভর্তি হলো। যথারীতি 3 বছর পর সে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করলো। এইবার তাকে স্নাতকোত্তর করতে বর্ধমান ইউনিভার্সিটিতে যদি ভর্তি হতে হয়, তাহলে তাকে রোজ যাতায়াত করতে হবে এখান থেকে। সেটা আমাদের ইচ্ছে না। তখন তার এক বন্ধু বলল, মাস্টার ডিগ্রি করার জন্য আইআইটিতে চান্স পাওয়া যায়, তার জন্য আইআইটি এন্ট্রান্স জ্যাম দিতে হবে। সেখানেও সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, কিন্তু সরকারি জাতপাতের জন্য সে ওখানে চান্স পেল না। তখন তার আরেক বন্ধু বলল, আইজার বলে একটা জায়গা আছে, তুই জানিস? আইজার মানে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। এটি কেন্দ্রীয় সংস্থার আন্ডারে এবং এখানে পড়াশোনা করলে স্টাইপেন্ডও পাওয়া যায়। বন্ধুটি বলল যে ওখানে আইআইটি এন্ট্রান্সের র্যাঙ্কিংয়ের ওপর ভর্তি হওয়া যায়। এদের মধ্যে পুনের ইনস্টিটিউটটি সব থেকে ভালো এবং পুরনো এবং ব্যবস্থাপনা উন্নত। ওখানে টেলিফোন করে আমরা জানতে পারলাম যে 25 তারিখে ওখানে ইন্টারভিউ হবে এবং সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে যেতে হবে। আমরা মেয়েকে নিয়ে প্লেনে মুম্বাই গেলাম ও সেখান থেকে গাড়ি করে পুনে। ওখানের ইন্টারভিউতেও ও সিলেক্টেড হয় এবং ফিজিক্স নিয়ে ইন্টিগ্রেটেড পিএইচডি কোর্সে ভর্তি হয়, অর্থাৎ প্রথমে এমএসসি তারপর পিএইচডি। ভর্তি হওয়ার ফর্মালিটি সেরে আমরা 3 জনেই বাড়ি ফিরে আসি। এপ্রিল মাসে ওর সেশন শুরু হবে, তখন থেকে ওকে হোস্টেলে থাকতে হবে। এপ্রিল মাসে ও ফ্লাইটে করে একাই চলে গেল পুনে। তারপরে আমরা ফোনে খবরাখবর পেতাম ও হোস্টেলও পেয়ে গেছিলো এবং পড়াশোনাও ভালোই শুরু হয়ে গেছে। তবে ওখানে একটা অসুবিধা হচ্ছিল, যে ক্যান্টিনে যে খাবার পাওয়া যেত সেটা অনেকটা মারাঠি খাবার, তবে সেটাও আস্তে আস্তে মানিয়ে নিয়েছিল। ওর ঘরটা ছিল 2 নম্বর হোস্টেলের ব্যালকনির পাশের ঘর। এইভাবেই চলছিল, ভালোই ছিল, সবার সাথে বেশ মিশে গেছিলো ওখানে। ভর্তির 4 মাস পর ও গণেশ পুজোর ছুটিতে বাড়ি আসলো এবং বলল মাসখানেক থাকবে। এরপর মেয়ের জবানবন্দিতে একটা আশ্চর্য ঘটনা শুনলাম। মা জানো, ওখানে তো অনেক রাত অবধি পড়াশোনা করতে হয়, 2-2:30 বেজেই যায়। একদিন তখন রাত 3টে বাজে। আমি পড়াশোনা শেষ করে ঘুমোতে যাওয়ার আগে একটা ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। আমাদের হোস্টেল থেকে 50-60 ফুট দূর দিয়ে একটা বড় রাস্তা গেছে। দক্ষিণ দিকের গেট থেকে উত্তর দিকের গেট পর্যন্ত সোজা টানা রাস্তা। কলেজ ক্যাম্পাসের মধ্যে সেই রাস্তাটা, সেখান থেকেই বিভিন্ন হোস্টেলের দিকে রাস্তা বেরিয়ে গেছে এবং কলেজের বিভিন্ন স্টাডি সেকশনগুলো ওখানেই অবস্থিত, যদিও গেট দুটো দেখা যায় না। কিন্তু আমি সেদিন লক্ষ্য করলাম যে উত্তরের দিক থেকে একটি ছেলে ও একটি মেয়ে হাত ধরাধরি করে হেঁটে আসছে ও হঠাৎ করে দক্ষিণ দিকের গেটের দিকে চলে গেল। বেশ অন্ধকার, তাই খেয়াল করলাম না কোন দিকে গেল। আমি ভাবলাম এখানে তো অনেকেই রাত অবধি পড়াশোনা করে, প্রেমও করে, তাই নিরিবিলি বলে হয়তো ওরা হাঁটছে দুজনে। আমি তারপর কৌতূহলবশত আরও অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকেও ফিরতে দেখলাম না ওদেরকে। এরপর আমি আরও কয়েকদিন কিন্তু ওদের হেঁটে যেতে দেখেছি, ওই একই সময়, যদিও পরপর নয়। একদিন আমি আমার মোবাইলে ওদের একটা ছবি তুললাম। কেন তুললাম জানি না, তুললাম। কিন্তু পরে খেয়াল করলাম যে ওদের ছবিটা তো আসেনি, শুধু ফাঁকা রাস্তাটাই এসেছে।
ভাবলাম হয়তো আমার ছবি তোলাতেই ভুল, অন্ধকারও তো, তাই জন্য হয়তো ফোকাস করতে পারিনি ঠিক মতো। আমার কৌতূহল বেড়ে গেল। পরে আরেক দিন আমার এক বন্ধুর থেকে ডিজিটাল ক্যামেরা নিয়ে রাখলাম। তারপর ওই দিন রাত্রে ওদের আসতে দেখলাম। আমি ছবি তুললাম ফোকাস করেও, কিন্তু দেখলাম ওদের ছবিটা আসেনি। কৌতূহল বেড়ে গেল। ভাবলাম এই ব্যাপারে একটু খোঁজ খবর করতে হচ্ছে। তাই একদিন আমাদের হোস্টেল বিল্ডিংয়ের নিচে যে সিকিউরিটি গার্ড আছে না, নাইটে থাকেন যিনি, তাকে সব কথা বলে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার এটা, আপনি কিছু জানেন কি, আপনি কি এদেরকে চেনেন বা জানেন কিছু? তখন তিনি যা বললেন, आपको पता नहीं दीदी, वो तो प्रकाश और सरिता है। सरिता तो इसी हॉस्टल में 5th फ्लोर का रूम नंबर 10 में रहती थी और प्रकाश बॉयज हॉस्टल का 7th फ्लोर में रहता था। रहता था মানে এখন কি থাকে না? दीदी आपको पता नहीं, ये एक दुख भरी कहानी है। आज से 3 साल पहले की बात है। सरिता एक ब्राह्मण फैमिली का लड़की थी। बरौनी के पास दुरारपुर गांव में सरिता रहती थी। उसका बगल गांव पिथौली में प्रकाश रहते थे। ये दोनों पढ़ाई लिखाई में भी बहुत बढ़िया थे, लेकिन वो का घर का हालात ठीक नहीं थे। घर में उसकी 2 बड़े भाई और एक छोटा बहन और पिता माता भी रहते थे। और प्रकाश दास नीचू जाति का लड़का था। दोनों एक दूसरे से बहुत प्यार करते थे और शादी करना चाहते थे, लेकिन सरिता पिता माता के अनुमति से ही शादी करना चाहती थी। एक बार दोनों शादी के बारे में घर से बताने के लिए फरवरी महीना में चला गया। वो घर में जाकर सरिता ने सब कुछ बता दिया। सरिता का घर में ये सुनकर सब आग बबूला हो गया। इससे तो बिरादरी में नाम बदनाम हो जाएगा। छोटी बहन का शादी करवाना भी मुश्किल हो जाएंगे। सरिता का घर में बंद कर रख दिया। उसके माता पिता उसे समझाने की बहुत कोशिश की, लेकिन वो अपनी जिद पर अड़ी रही। तीसरे दिन रात में किसी तरह वो घर से भाग निकले और एक साइकिल लेकर प्रकाश के पास पहुंच गई। इतने में सरिता का दोनों बड़े भाई का इस बात का पता चल गया और वो दोनों गाड़ी लेके निकला। हाथ में सोड लेकर निकला। सोड लेकर प्रकाश के यहाँ जा पहुंचा और दोनों को पकड़ लिया। सरिता को भगा ले जाने का जुर्म में प्रकाश का माथा काट दिया। ये देखकर सरिता जोर से चिल्लाने लगी तो वो दोनों सरिता का भी माथा काट दिया। इसी बीच सुबह हो गया। सरिता का बड़ा भाई 2 हाथ में मुंडी लेकर थाने में जाकर सरेंडर कर दिया। ये देखकर थानेदार भी कब गए और उसे थाने में बंद कर दिया, लेकिन उसके बिरादरी का सब आदमी आकर थाने में कहा कि वो लोग सही काम किया है। फिर उसके दूसरे दिन अखबार में भी ये खबर निकले और अभी भी बीच बीच में वो दोनों दिखाई देते हैं और डर के मारे दोनों का हॉस्टल का रूम भी तब से बंद रहता है, कोई खोला नहीं। মা জানো, এই ঘটনাটা জানার পরে না খুব ভয় পেয়েছিলাম। রাত্রিরে আমার একটা বান্ধবীকে নিয়ে এসে এখন শুই। এখনো
বেশি রাত্রিতে না ওদেরকে মাঝে মাঝে দেখা যায় জানো। মেয়ের কাছে এই ঘটনাটা শোনার পর থেকে মেয়েকে নিয়ে আমার দুশ্চিন্তা খুব বেড়ে গেল। ওকে বারবার সাবধান করে দিলাম ও যেন বেশি রাত্রে কখনো নিজের হোস্টেল থেকে বাইরে না বেরোয়। আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। নমস্কার।